মৃত্যুপুরীর রহস্য। ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরীর রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 এ। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। পারমাদান দেখেই বাড়ি ফেরার ইচ্ছা ছিল সুজিতের। আসলে পারমাদান হলো একটি রিজার্ভ ফরেস্ট। শীতের আমুদে রোদে বেশ ভালোই লাগছিল ঘুরতে। নানান ধরনের গাছ, অনেক গাছই অজানা, নাম হয়তো শুনেছে কিন্তু দেখার সুযোগ কখনোই হয়নি। গাছের ওপর নাম লেখা আছে বলে সুজিতের চিনতে সুবিধা হচ্ছিল। এছাড়া হরিণও আছে বেশ কয়েকশো। খানিক আগে হরিণদের খাবার খাওয়ানো হচ্ছিল, তাই তখনই একসঙ্গে প্রায় সব কটা হরিণকেই দেখতে পাওয়া গেল। ঘুরতে ঘুরতে হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়ল সুজিতের। বেলা 4টে বাজে। এখান থেকে কলকাতা গাড়িতে প্রায় 2.5 ঘন্টার পথ। এখনই না বেরোলে ফিরতে অনেক রাত হয়ে যাবে। এমনি শীতের বেলা, এর মধ্যেই ঠান্ডা হাওয়ায় ভর করে গাছের ছায়াগুলো লম্বা লম্বা হাত বাড়িয়েছে। কোণঠাসা রোদ্দুর গাছের কয়েকটা পাতার উপর দাঁড়িয়ে কাঁপছে। সুজিত ফেরার জন্য গাড়ির দিকে এগোচ্ছে। হঠাৎ তখনই একটা রোগা মতো বুড়ো লোক ওর দিকে এগিয়ে এলো। লোকটার সঙ্গে আগেও 2-1বার চোখাচোখি হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। নীলকুঠিতে যাবেন কর্তা? সে আবার কোথায়? এই তো মিনিট 10 লাগবে। সামনেই ডিঙি আছে, নদী পেরিয়ে উল্টো দিকেই নীলকুঠি। না না, আজ থাক, পরের বার এসে ঠিকই যাব। তাছাড়া এখন তো সন্ধ্যা হয়েই এলো, গিয়ে ফিরে আসতে আসতে অনেকক্ষণ সময় লেগে যাবে। এই বলে আবার গাড়ির দিকে এগোলো সুজিত। যেতে যে একেবারে ইচ্ছা করছিল না তা নয়। নীলকুঠি এখন আর কটাই বা আছে, বেশিরভাগই ভেঙে গেছে। 200 বছর আগের যে কটা আছে তা তো সবই হাতে গোনা যায়। তাছাড়া অনেক প্রজন্ম আগে সুজিতের পরিবার নাকি এই সব দিকেই থাকতো। বড় জমিদার ছিল এক সময়, তা সে অনেক দিন আগেকার কথা। সুজিতের ইতস্তত ভাবটা বোধহয় টের পেয়েছিল লোকটা। এবার লোকটা বলে উঠল, চলেন কর্তা, আসা যাওয়া মাত্র 8 ঘন্টার সময়। এখানে এসে ওটা না দেখলে বড় ফাঁকা ফাঁকা রয়ে যাবে। এই কদিনেরই তো জীবন, না দেখলে পরে ওই ওই কি যেন বলেন, মেস করে যাবেন। ঠিক আছে চলো। তা তোমার নৌকা ঠিকঠাক আছে তো? জলে আবার ডুবে ঠুবে যাবে না তো? কি যে বলেন কর্তা, এ নিয়ে কোনো চিন্তা করবেন না। এই 30 বছর ধরে ইচ্ছামতিতে নাও চালাচ্ছি, কখনো মানব মাঝির নাওতে কিচ্ছু হয়নি। লোকটা ঘাটের দিকে এগোলো। সুজিত ওর পিছু নিল। মিনিট 2 হেঁটে ঘাটের সামনেই মানব মাঝির ডিঙি নৌকা ছিল। সরু ডিঙি, মাঝে একটা কাঠ ফেলা, তার ওপর বসতে হবে। সাবধানে উঠে তাতে বসে পড়ল সুজিত।
ভালো সাঁতার জানে সুজিত। অবশ্য ইছামতির জলের যা গভীরতা, তাতে সাঁতার না জানলেও ডোবা বড়ই কষ্ট। নদী বেয়ে মানব মাঝি নিপুণ হাতে নৌকা চালাতে লাগলো। কিছু কিছু জায়গায় কচুরিপানায় প্রায় পুরো নদীটাই ঢেকে গেছে, তবু তারই ফাঁক দিয়ে ডিঙিটা এগিয়ে নিয়ে চলল মানব মাঝি। মানব মাঝি অনর্গল কথা বলে যাচ্ছে। ওর ছেলে দুবাইতে কাজ করে, সেখানে চওড়া ঝকঝকে রাস্তা, আকাশ ছোঁয়া বাড়িঘর, আরও কত কিছু। তারপর দুবাই ছেড়ে এখানকার গল্প। টুরিস্ট আসে শনিবার রবিবার, কিন্তু সপ্তাহের দিনে প্রায় কেউই আসে না। অফ সিজনেও লোকজন প্রায় আসে না বললেই চলে। তখন মানব মাঝি মাঝরাতে উঠে নদীতে মাছ ধরতে যায়, আর সেই মাছ বাজারে বিক্রি করে আর চাষবাসের ফসল বাজারে বিক্রি করে সে সংসার চলায়। সব মিলিয়ে বেশ আছে মানব মাঝি। বুঝলেন কর্তা, সবই ভাগ্য। আমরা হলাম গিয়ে ওই জলের পোকা, আর আমার মেয়ের ছোট খোকাটা এই জলেই ডুবে মারা গেল গত আশ্বিনে। এই যে দেখেন, আপনি এলেন, আমার নাওতে চড়লেন। নাও চড়তে পারতেন, আবার চরণ মিয়ার ভাঙা নাওতেও চড়তে পারতেন। সবই ভাগ্য, তাই না কর্তা? এইসব পাগলের প্রলাপ শুনতে শুনতে সুজিত আশেপাশের দিকে তাকাচ্ছিল। পাশের বনে হরিণের দেখা না পেলেও বেশ কয়েকটা মাছরাঙা, ফিঙে, সারস, বকের দেখা মিলল, আর বেশ কয়েকটা নাম না জানা পাখি। মিনিট 10 পরে উল্টো দিকের একটা ভাঙা ঘাটে ডিঙি ভিড়ায় মানব মাঝি। এবার মানব মাঝি বলল, উঠে যান কর্তা, ওই বনের মাঝ বরাবর রাস্তা আছে। কোথায় কোথায় রাস্তা? তেমন কোনো রাস্তা তো দেখছি না। এই কি কর্তা, আপনার কলকাতার চওড়া রাস্তা পেয়েছেন? তাও যা ছিল গাছ আগাছায় বুঝে গেছে। আসলে কুটির একটু দুর্নাম আছে তো, তাই লোকজন আজকাল আসতে ভরসা পায় না। একটু এগোলেই আপনি টের পাবেন। যান না, যান। সুজিত এমনিতে যথেষ্ট ডাকাবুকো, তবু একথা শুনেই বলল, আগে বলনি তো। তা কিসের উৎপাত? চোর না ডাকাতের নাকি ভূতের? কর্তা, লোকে তো কত কি বলে, আমাকেও তো পাগল বলে, আর এটাও বলে এখানে ভূতেরও উৎপাত আছে। তা ভূত চেনা হলো ভাগ্যের ব্যাপার। কে যে আসল ভূত আর কে যে নকল ভূত তা বোঝাই যায় না। কজনেরই আর ভূত দেখার সৌভাগ্য হয় বলুন? যান যান, এগিয়ে যান। সুজিত আর দাঁড়ালো না। চড়ার পথ বেয়ে ঝোপঝাড় সরিয়ে সরিয়ে উপরের দিকে খানিকটা উঠতেই গাছের ফাঁক থেকে দূরে একটা বড় বাড়ি উকি দিল। বাড়ির সামনে বড় একটা চাতাল। চাতালটা পেরিয়ে কাছে যেতেই বাড়ির বার্ধক্যের চেহারাটা ধরা পড়ল। মানব মাঝি যেরকম বলেছিল, জায়গাটা সেরকম কিছু নির্জন নয়। একটা ছাগলছানা ঘুরে বেড়াচ্ছে, মায়ের খোঁজে মাঝে মাঝেই উদ্বিগ্ন হয়ে চেঁচাচ্ছে। দুটো নেড়ি কুকুরও চোখ বুজে শুয়ে আছে। আর সব থেকে বড় ব্যাপার হলো, একটা লোক বাড়িটার থেকে খানিকটা দূরে চাতালের উপর বসে চপ বিক্রি করছে। ক্রেতা অবশ্য নেই। সুজিতকে দেখেই লোকটা বলে উঠল, কি চপ খাবেন কর্তা? আলু, বেগুন, লঙ্কা, পেঁয়াজি। তেলটা কিরকম হবে কে জানে, তবু একটু রিস্ক নিল সুজিত। দুটো আলুর চপ দেখি। ভালোই করেছে আলুর চপ, বেশ খেতে। প্রথমটা শেষ করে সবে মুখে দ্বিতীয়টা পুড়ছে,
হঠাৎ লোকটা বলে উঠল, ভাগ্যে বিশ্বাস করেন কর্তা? না, তা হঠাৎ করে ভাগ্যের প্রসঙ্গ কিসের জন্য? এই যে আপনি আলুর চপ খেলেন, আপনি নাও খেতে পারতেন, খেলেও বেগুনি খেতে পারতেন, পেঁয়াজি খেতে পারতেন, কিন্তু আলুর চপই খেলেন। আমি না থাকলে কিছুই খেতেন না, তাই বলছিলাম আর কি। একটু অবাক হয়ে সুজিত বলে উঠল, কেন, আলুর চপে কিছু ছিল নাকি? আরে না না, আলু আর বেসন আর লঙ্কা। তা তুমি অমন ভাবে বললে? মনে হলো সুজিত একটু বিরক্ত হয়ে দ্বিতীয় চপটা তাড়াতাড়ি শেষ করে বাড়িটার দিকে এগোলো। সরু সরু লাল ইটের তৈরি বাড়ি, ঘরগুলোর সামনে দিয়ে টানা লম্বা বারান্দা, বেশ কিছু জায়গায় উপরের ছাদ থেকে বড় বড় চাঙড় খসে পড়েছে। কিছু ঘরের দেওয়ালও আধ ভাঙা। থামগুলোর কিছু কিছু অংশ বেশ বিপজ্জনকভাবে ভেঙে পড়েছে। কি করে যে বাড়িটা দাঁড়িয়ে আছে সেটাই রহস্য। সরকার যদি এগুলোর একটু সংস্কার করে, আসলে কত লোকের মৃত্যুর কারণ এই নীলকুঠি কে জানে। বাড়িটার ভেতরে হাঁটতে হাঁটতে এইসবই ভাবছিল সুজিত। আপনি কি মানিক রায় চৌধুরীর কেউ হন? হঠাৎ প্রশ্নটা শুনে চমকে উঠল সুজিত। মুখ ঘুরিয়ে দেখল একটা কালো মোটা লোক ওর দিকে তাকিয়ে আছে। চওড়া মুখের অনুপাতে চোখ দুটো ভারী ছোট আর কুতকুতে, মোটা গোঁফ, মোটা নাক, ঠোঁট আর নাকের ফাঁক যৎসামান্য, লুঙ্গির উপরে ছিটের জামা। এখনো দিনের আলো আছে বলে বাঁচোয়া, সন্ধ্যার পরে মুখোমুখি হলে সুজিত ঘাবড়ে যেত। লোকটা ফের বলে উঠল, আপনি কি মানিক রায় চৌধুরীর কেউ? কেন? আসলে হুবহু একই ধরনের দেখতে তো, তাই। তারই মতো শিরিঙ্গে নাক, গোল গোল চোখ, কুকুরের মতো কান। বেশ বিরক্ত হলো সুজিত। সব কটাই বাজে উদাহরণ, ওকে মোটেও তেমন খারাপ দেখতে নয়। তবু বলে উঠল, কে মানিক রায় চৌধুরী? আরে আপনি এটাও জানেন না? মানিক রায় চৌধুরী হলেন এখানকার জমিদার। এখানে যত রায়তো চাষি আছে সবাই সবাই ওনার কথা শুনে চলে। উনি হলেন ওদের বাপ মা। সুজিত বলল, আশ্চর্য, কখনো তো ওনার নাম শুনিনি। আর আজকাল তো জমিদার বলে কিছু হয় না। লোকটা হা হা করে হাসতে হাসতে বলল, আপনার পড়াশোনা কত দূর মশাই? ম্যাট্রিক পাস? সুজিত মনে মনে ভাবল, ভারী আস্পর্ধাতা লোকটার। সুজিত এবার রেগে উঠে বলল, আমি একজন ইঞ্জিনিয়ার। লোকটা কি বুঝলো কে জানে, বেশ বিজ্ঞের মতো মাথা নাড়ালো আর বলল, এ বাড়িটা কিসের জানেন? সুজিত মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা নীলকুঠি। প্রত্যুত্তরে লোকটা বলল, এটা ড্যানিয়েল সাহেবের কুঠি। ড্যানিয়েল সাহেব হলেন একজন নীলকর সাহেব। কি চেহারা মশাই, আমার থেকেও লম্বা চওড়া। হাতের গুলিগুলো কি, চাবুক নিয়ে দাঁড়ালে আমারও ভয় লেগে যায়। আর তেমনি গলার আওয়াজ। তার কথার মাঝে সুজিত বলে উঠল, তা আপনার সঙ্গে ড্যানিয়েলের নিশ্চয়ই খুব আলাপ। একটু ইয়ার্কি করেই বলে উঠল সুজিত, দেশ গায়ের কত ধরনের যে লোক আছে কে জানে। সুজিতের প্রশ্নে লোকটি বলে, না, সেরকম আর হলো কোথায়? সাহেব সুভা লোক, ওই একদিনই দেখা। সবই ভাগ্য, বুঝলেন, সবই ভাগ্য।
ভাগ্য কথাটা শেষ কয়েক ঘন্টায় সুজিত বেশ কয়েকবার শুনেছে। এখানকার সব লোক দার্শনিক নাকি? সুজিত একটু বিরক্ত সুরেই বলে ওঠে, কিসের আবার ভাগ্য মশাই? লোকটা মুচকি হেসে বলে, দেখলেই বুঝবেন। এই যে আপনি এ বাড়িতে এলেন, আজকেই এলেন, তারপরে আবার মানিকবাবুর মতো মুখ চোখ, ভাঙা বেড়ার মতো দাঁত, সবই ভাগ্য। লোকটা যে একটু ছিটের তাতে সন্দেহ নেই, তবু শীতের এই পড়ন্ত বিকেলে এই বাড়িতে একজন সঙ্গী থাকলে নেহাত খারাপ হয় না। সুজিত লোকটাকে জিজ্ঞাসা করে, তা কি হয়েছিল নীলকর সাহেবের? প্রত্যুত্তরে লোকটি বলে ওঠে, শুনেছিলাম ওনাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। এমন অত্যাচার করতো যে চাষিরা মিলে নীলকুঠিতে আগুন লাগিয়ে দিয়েছিল, আর তাতেই নীল সাহেব অক্কা পান। তবে সে তো প্রথমবারের কথা, তারপর যে কত বছর কেটে গেছে কে জানে, আর শেষেই যে কি হয়েছিল তা কেউ জানে না। হেসে উঠল সুজিত, তা বলে তো আর মৃত্যুর কারণটা বদলে যায় না না। লোকটা এবার গুরুগম্ভীর গর্জনে বলে ওঠে, আজকের দিনটা মনে আছে? 22শে ডিসেম্বর। গলা খাকিয়ে একটু আস্তে আস্তে লোকটা বলে উঠল, আজকের দিনে নীল সাহেব মারা যান। সালটা কত ছিল জানি না, তবে প্রতি বছর ঠিক এই দিনে উনি আবার ফিরে আসেন। থাকুন থাকুন না, ঠিক দেখতে পেয়ে যাবেন। এইবার সুজিত হেসে উঠল এবং বলল, মানে প্রতি বছর আজকের রাতে ড্যানিয়েল ফিরে আসেন। খুব পছন্দের জায়গা ছিল বুঝি, আর তাই দেখতেই আমরা আসি, তাই তো? আর ওই দিনের মতো নীল চাষিরা এসে বাড়িতে আগুন লাগিয়ে দেয়, এই তো নাকি? লোকটি বলে, তাহলে তো হয়েই ছিল। প্রতি বছর এখানে উনি আসেন বটে, তবে প্রতি বছর না, সেসব কথা থাক। আমার কাজ আছে, আমি এগোই। হ্যাঁ, তাছাড়া আপনার মতো তো আর আমি টুরিস্ট নই না। বলতে বলতে লোকটা ভাঙা ঘরের দেওয়ালের দিকে এগিয়ে গেল আর ফাঁকা দিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলো। শুনছেন শুনছেন দাদা, শুনছেন? সুজিত সাড়া না পেয়ে এগিয়ে যায়। লোকটা যেন হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেছে। সুজিত পাশের ঘরে সবে ঢুকেছে, হঠাৎ একটা প্রচণ্ড আওয়াজ, আর একই সঙ্গে প্রচণ্ড জোরে কেউ যেন সুজিতের মাথায় বাড়ি মারল। জ্ঞান হারানোর আগের মুহূর্তে সুজিত বুঝতে পারল ঘরের সিলিং থেকে একটা বড় চাঙড় ভেঙে পড়েছে। জ্ঞান ফিরতে সুজিত একটা জিনিস খেয়াল করল, মাথার উপর ছাদের অনেকটা অংশ ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়েছে। সে ফাঁক দিয়েই দোতলা ছাদের কড়িবর্গা দেখা যাচ্ছে। ঘরটার ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে সামান্য আলো আসছে। মাথায় হাত বোলালো সুজিত, এখনো রক্ত চুইয়ে পড়ছে, তবে চাঙড়ের মূল বড় অংশটা হাতখানেক দূরে পড়ে আছে। ওটা মাথায় পড়লে আর দেখতে হতো না। নির্ঘাত ওরই একটা ছোট টুকরো মাথায় পড়েছে। তাড়াতাড়ি বাইরে যেতে হবে। কোনো রকমে উঠে দাঁড়ালো সুজিত। দেওয়ালে ভর দিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। রাত অনেক হয়েছে, কতক্ষণ অজ্ঞান হয়েছিল কে জানে। কাল পূর্ণিমা, চাঁদের বদান্যতায় চারিদিক মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে। বেশ হাওয়া, দূরের গাছগুলো হাওয়াতে কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ সুজিতের মনে হলো ও যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ও একা নেই। কাদের যেন
কাদের যেন অস্পষ্ট কথা শোনা যাচ্ছে। সুজিতের মনে হলো কাছাকাছি কাছাকাছি বাড়িঘর আছে হয়তো, কিন্তু না, আওয়াজটা সেই রকম নয়। কেউ যেন কানের পাশেই কথা বলছে, অথচ ভালো করে শোনা যাচ্ছে না। কথাগুলো কানের কাছে আসতেই হারিয়ে যাচ্ছে। আর ওগুলোই বা কি? সামনে চাতাল জুড়ে বেশ কয়েকটা ছায়া ছায়া অবয়ব দেখা যাচ্ছে, মাঝে মাঝে কেঁপে উঠে সরে যাচ্ছে। বারান্দায় জ্যোৎস্নার আলো, কিন্তু ছায়াগুলো কাদের? সেরকম কিছু তো আশেপাশে নেই যার ছায়া ওভাবে নড়বে। না, হে হতে পারে না। মাথায় চোটের জন্যই নিশ্চয়ই ভুলভাল কিছু দেখছে। মনকে বোঝালো সুজিত, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে ভালো কোনো ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু এত রাত, এদিকে জনবসতি না থাকলে নদী কিভাবে পেরোবে? মানবমাঝি নিশ্চয়ই অপেক্ষা করে বসে নেই, কিন্তু কাউকে জানিয়েছে কি? আর এই যে এতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম, কেউই কি দেখেনি? এরকম বিপদে সুজিত আগে কখনো পড়েনি। মাথার মধ্যে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। হঠাৎ দুটো ছায়ামূর্তি ওর দিকে এগিয়ে এসে ওর দু হাত ধরে টানতে শুরু করলো। আটকানোর ক্ষমতা ছিল না সুজিতের। সামান্য চেষ্টা করে বুঝলো যে বা যারা টানছে তাদের গায়ের জোর সুজিতের থেকে বহু গুণ বেশি। সিঁড়ি দিয়ে ওকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ওপরে টেনে নিয়ে যাচ্ছে দোতলার বারান্দায়। মেঝের উপর দিয়ে টানতে টানতে সুজিতকে ওরা নিয়ে চলল। তারপর বারান্দার মাঝামাঝি এসে ওর হাত দুটো ছেড়ে দিল। ছিটকে গিয়ে মেঝেতে বসে পড়ল সুজিত। টুকরো টুকরো চাঁদের আলো পাশের কাঁঠাল গাছের পাতার ফাঁক দিয়ে বারান্দায় এসে পড়েছে। তবু ওই ছায়াময় বারান্দায় স্পষ্ট ও টের পেল আরও একটা দীর্ঘ ছায়ামূর্তিটা ওর দিকে এগিয়ে আসছে। আর আশপাশ থেকে অস্পষ্ট কিছু কণ্ঠস্বর ভেসে আসছে। হঠাৎ বুকের উপর একটা ভারী বুটের আঘাত। আর্তনাদ করে উঠল সুজিত, যেন দম বন্ধ হয়ে গেল খানিকক্ষণ। কোনো মতে সামলে নিয়ে উঠে বসতে যাবে, হঠাৎ একটা চাবুকের আঘাত ওর হাতের উপর এসে পড়ল। চামড়া যেন কেটে বসে গেল। কিছু বুঝে ওঠার আগেই আবার চাবুকের আঘাত। সুজিতের চিৎকারে চারিদিকের নিস্তব্ধতা কেটে গেছে। তারই মাঝে আরো কারো যেন উত্তেজিত কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছে। সাহেবী ভারী গলায় কে যেন বলে যাচ্ছে, বাজি নেমোখারাম বেঈমান, আমার নামে ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ? রাস্কেল, আজকের মধ্যেই তুই 60 বিঘা জমির দাদন লিখিয়ে দিবি, নচেত এই শ্যামসাদ তোর মাথায় ভাঙবো। তোর দাদনের জন্য 10খানা গ্রামের দাদন বন্ধ হয়ে রয়েছে। পাশ থেকে আরো কয়েকজনের গলা শোনা গেল। হুজুর সব রায় তোকে এই মানিক বাবুই খেপিয়েছে, তারা কেউ নিলে দাদন নিচ্ছে না। হঠাৎ কথাগুলো থেমে গেল। মনে হলো ছায়ামূর্তির উল্টো দিক থেকে আরো একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে। কাপা কাপা গলায় সাহেব বলে উঠল, দেওয়ান, এ বেটা তাহলে কে? গম্ভীর গলা উল্টো দিক থেকে ভেসে এলো। সাহেব, আমি মানিক। তুমি ভুল লোককে মানিক ভাবিয়াছ। অনেক সহি আছি, হার নয়। অন্য ছায়ামূর্তিটির হাতে ধরা একটা বন্দুক গর্জে উঠল। সাহেবের ছায়ামূর্তি মাটিতে বসে পড়ল। আবার দুটো বন্দুকের গুলি।
স্বপ্ন যে দেখছে না সুজিত, পাশের গাছের একটা পাখির ডানা ঝাপটানো তার প্রমাণ করে দিল। সামনেই 2 ফুট দূরে সাহেবের ছায়ামূর্তি পড়ে আছে। ভারী চটির শব্দটা সুজিতের কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু উঠে দাঁড়াবার ক্ষমতা নেই সুজিতের। চোখের সামনে হঠাৎই সব ফের অন্ধকার হয়ে গেল। জ্ঞান হারালো সুজিত। কেমন আছেন কর্তা? ঘোলাটে দৃষ্টিটা স্পষ্ট হয়ে সুজিত লক্ষ্য করল ও একটা সাধারণ হাসপাতালের বেডে শুয়ে আছে। পাশে একটা টুলের ওপর মানব মাঝি, পরনে লুঙ্গি আর হাফ শার্ট। ওর নিজেরও হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ, স্যালাইন চলছে। মানব মাঝি বলতে থাকে, কি বলেছিলাম কর্তা, সবই ভাগ্য। তা না হলে আপনার মাথাতেই সাঙড় ভেঙে পড়ে। আর নীলকর সাহেবও আপনাকে দেখে মানিকবাবু বলে অমন ভুল করে। তবে ভুল হবারই কথা। আমার খেয়াল হয়নি আগে, খালি ভাবছিলাম আপনাকে অমন চেনা চেনা লাগে কেন। ওই নীলকুঠিতে একটা ছবি ছিল, ঠিক তারই মতো আপনার মুখটা। তা কর্তা, এসব কথা আবার 5 কান করবেন না যেন। এই আমি 2-1টা কথা বলি বলে সবাই আমাকে পাগল বলে। একটু থেমে আশেপাশে দেখে নিয়ে মানব মাঝি মুখটা সুজিতের কানের কাছে নিয়ে এসে বলল, তা শুনলাম সবাই এবার ভারী খুশি আপনার জন্যই। বছরের জন্য লালমুখ বদ সাহেবটাকে জব্দ করা গেছে। নীল চাষ সব বন্ধ হয়ে গেছে। মানিকবাবু নাকি আপনার দেখা পাওয়ার জন্য বাচ্চার মতো ছটফট করছে। যাগে, সে না হয় আপনার হাত পাগুলো একটু জোড়া লেগে গেলে আমি নিয়ে যাব ক্ষণ। আমার নাও ছাড়া ওখানে যাবার তো আবার জো নাই। ভাগ্য কর্তা, সবই ভাগ্য। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুবান্ধব, পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য, ভয় মানে